ঠিক আছে? আমাদের পরীক্ষা হবে 45 নম্বরের। আমরা পরীক্ষার জন্য ঠিক করেছি 2 তারিখ। তাহলে আমরা পরীক্ষা নিচ্ছি কবে? আমার সাবজেক্টের পরীক্ষা আপনি দিচ্ছেন 2 তারিখ শনিবার। যদি কারো অফিস থাকে সেই ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব দয়া করে একটু আগে ছুটি নিয়ে রাখবেন। ঠিক আছে? আপনারা যারা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিচ্ছেন আপনারা জানেন যে এই পরীক্ষাটা আসলে আপনাদের জন্য অনেক পেইনফুল। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই আগে থাকতে এমন ভাবে প্রিপারেশন নেবেন যাতে করে আপনাকে পরীক্ষাটা নতুন করে না দিতে হয়। এখন যে আমার পরীক্ষার কোশ্চেনটা কেমন হবে বা প্যাটার্নটা কেমন হবে, আপনার পরীক্ষাতে একটা প্যাসেজ আসবে। আপনার পরীক্ষাতে কি আসবে? আমি আপনাদেরকে 4টা প্যাসেজ পড়িয়েছি, এরকম যে কোনো একটা প্যাসেজ আসবে। আমি জানি না কোন প্যাসেজটা আসবে। ঠিক আছে? আপনার বই থেকেও আসতে পারে, আপনার বইয়ের বাইরেও আসতে পারে। আপনি একটা প্যাসেজ পাবেন পরীক্ষাতে, সেই প্যাসেজ থেকে আপনার হয়তো 5টা প্রশ্ন থাকতে পারে, সেই প্যাসেজ থেকে হয়তো আপনার 5টা ফিল ইন দ্য গ্যাপস থাকতে পারে অথবা ট্রু ফলস থাকতে পারে। এইরকম প্যাসেজ রিলেটেড আপনি কিছু কোশ্চেন পাবেন যেখানে আপনার নাম্বার থাকবে 15। কত নাম্বার থাকবে? 15। এরপরে আপনি রাইটিং এর একটা অংশ পাবেন। এরপর আপনি কি পাবেন? আপনি রাইটিং এর একটা অংশ পাবেন। সেইখানে আপনাকে একটা লেটার লিখতে বলা হবে। একটা ফর্মাল লেটার লিখতে বলা হবে, একটা ইনফর্মাল লেটার লিখতে বলা হবে। ঠিক আছে? ইনফর্মাল লেটারটা আপনারা অলরেডি আমার কাছে লিখে জমা দিয়েছিলেন যদি আপনাদের মনে থাকে। এইরকম আমি আপনাকে কোন একটা টপিক দিয়ে দিব, সেই টপিকের উপরে আপনি একটা চিঠি লিখবেন। ঠিক আছে? এমন হতে পারে যে আমি আপনাকে বললাম যে আপনি আপনার কি বলে আপনি আপনার ফ্রেন্ডের কাছে চিঠি রাখেন, তার কে আপনার গ্রামে আসার জন্য ইনভাইট করে। এইরকম কোনো একটা টপিকের উপরে আপনাকে আপনার বন্ধুর কাছে একটা চিঠি লিখতে হবে। আর আজকে আমি ক্লাসের শেষে আপনাদেরকে কথা বলবো হাউ টু রাইট এন ইমেল। একটা ইমেল কিভাবে লিখতে হয়। তো আপনার রাইটিং পার্ট থেকে থাকতেছে ফর্মাল এবং ইনফর্মাল লেটার। আই রিপিট, রাইটিং পার্টে আপনি পাচ্ছেন ফর্মাল এবং ইনফর্মাল লেটার। এইখানে কি আপনি পেয়ে যাবেন 15 নাম্বার। তাহলে আপনার রিডিং পার্ট থেকে ছিল 15, রাইটিং পার্ট থেকে ছিল 15, আরো 15 তো রয়ে গেল। এই 15 থাকবে আপনার গ্রামার। এই 15 কি থাকবে? এই 15 থাকবে আপনার গ্রামার। এখন আমরা গত ক্লাসে কানেক্টরস এর ব্যবহার করেছি। আজকের ক্লাসে আমরা বেশ কিছু গ্রামারের ব্যবহার শিখব এবং কিছু গ্রামার আমি আপনাদেরকে বলে দিব যেগুলো আপনাদেরকে বাসায় প্র্যাকটিস করতে হবে এই 2 তারিখের আগ পর্যন্ত। তাহলে আমরা কি জেনে গেলাম যে আমরা পরীক্ষাতে সর্বপ্রথম আমাদের পরীক্ষাতে 3টা পার্ট থাকছে। প্রথমত প্রথম পার্ট সেটা হচ্ছে রিডিং। রিডিং পার্ট কিরকম হবে? একটা প্যাসেজ থাকবে। ঠিক আছে? সেই প্যাসেজ থেকে আপনার হয়তো 5টা প্রশ্ন থাকতে পারে, 5টা এমসিকিউ থাকতে পারে, 5টা ফিল ইন দ্য গ্যাপস থাকতে পারে। সেকেন্ড, আপনি পাবেন একটা রাইটিং পার্ট। রাইটিং পার্টে শুধু আপনার লেটার আসবে আর কিচ্ছু না। ঠিক আছে? ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার। এখানে আপনি 15 মার্কস পেয়ে যাবেন। এরপরে আসবে আপনার গ্রামার। গ্রামারের ক্ষেত্রেও আপনি 15 মার্কস পাবেন। এখন এই 15 মার্কস হয়তো 3টা আইটেম হতে পারে, 4টা আইটেম হতে পারে, ইট ডিপেন্ডস। কি কি থাকবে আমরা জানি না, কিন্তু আপনি জানেন যে গ্রামারে আপনার 15 নাম্বার থাকবে। এই হচ্ছে আপনার 45 মার্কের মিড টার্ম পরীক্ষা হবে। আমি আবারও জোরেই বলছি যে আপনার মিড টার্ম পরীক্ষাটা হচ্ছে অক্টোবর মাসের 2 তারিখে। অক্টোবর মাসের 2 তারিখে 5টা থেকে 6:30 পর্যন্ত। অন্যান্য সাবজেক্টের মিড টার্ম গুলো আমি দেখেছি তারা 2 ঘন্টা সময় দিয়েছে, কিন্তু বিলিভ মি ইংরেজির জন্য আপনার কোনোভাবে যে প্রশ্ন হচ্ছে তাতে আপনার 2 ঘন্টা সময়ের কোনো প্রয়োজন হবে না। ঠিক আছে? জি ম্যাম। যদি প্রশ্ন থাকে করতে পারেন। ম্যাম আপনি বলেছেন ফর্মাল লেটার এন্ড ইনফর্মাল লেটার, আমরা তো ইনফর্মাল লেটার করেছি, এখানে ফর্মাল লেটারটা তো আমাদের মানে করানো হয়নি, তো সেটা কি থাকতে পারে? আজকে করব আমরা। আচ্ছা। আফসানা, আর ম্যাম আমি এইটা কথা প্রসঙ্গে বলেছিলাম যে আজকে আমি আপনাদেরকে ইমেল লেখা শিখাবো। পরীক্ষাতে একটা ইমেল আসবে। ওকে ম্যাম, ঠিক থ্যাংক আছে? আজকে আমরা ইউ। এটা আলোচনা করব। আমরা আলোচনা করি নাই এমন কিছু আমরা পরীক্ষাতে কখনোই দিব না। ওকে ফাইন।
ম্যাম আমাদের যে গ্রামার করানো হচ্ছে তার বাইরে থেকেও কি থাকবে কিছু? গ্রামার আপনার বইয়ের ইউনিট 1 থেকে ইউনিট 4 এর মধ্যে থাকবে। ঠিক আছে, আজকের ক্লাসটা করেন তাহলে বুঝতে পারবেন যে গ্রামার গুলো আসলে কিভাবে আসবে আপনার পরীক্ষাতে। এজন্যই বলেছি যে আজকের ক্লাসটা যারা মিস করলো তারা আসলে নাম্বারই মিস করে গেল। ম্যাম আমাদের এক্সামের পর করার জন্য সময় থাকবে না? জি থাকবে। এখন সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আপনি দেখেন complete question with auxiliary verb and name the tense. না, আপনি শুধুমাত্র আমাকে পর্যন্ত যে auxiliary verb গুলো বসবে সেগুলো লিখে দেখাবেন। এটার জন্য আমি কি সময় মিনিট আপনি রেডি হয়ে যান। আজকে যে ফর্মেটে আপনাদেরকে আসবে। আচ্ছা, প্রথম একটা বোধহয় আমি করে দিলে আপনাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, দেখেন প্রথমটা কি বলেছে, what time dash you usually get up at weekends? তাহলে আপনি উইকেন্ডে কখন ঘুম থেকে ওঠেন সেটা আলটিমেটলি জানতে চাচ্ছে। what time do you usually get up at weekends? সো এই যে মাঝখানে আমাকে যে গ্যাপটা দিয়েছে এখানে আমার কি বসাতে হবে? এখানে আমাকে একটা ডু বসাতে হবে। এখন আমরা অনেকেই বোধহয় জানি না যে ডুটা কখন বসে। যখন আপনার সেন্টেন্সে কোশ্চেন করার সময় কোনো অক্সিলারি ভার্ব থাকবে না, সেই ক্ষেত্রে আপনাকে টেন্স এবং পার্সন অনুযায়ী ডু ডাজ ডিড এর ব্যবহার করতে হয়। ঠিক আছে, যেমন আমরা কথা প্রসঙ্গে যখন কাউকে জিজ্ঞেস করি যে তুমি কোথায় বসবাস করো, তখন কিন্তু আমরা কোশ্চেনটা বলি হোয়ার ডু ইউ লিভ, হোয়ার ডু ইউ লিভ। খেয়াল করে দেখেন এই যে সেন্টেন্সটা ইউ লিভ, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, এম ইজ আর, হ্যাভ হ্যাজ, হ্যাড, ওয়ার এরকম কিছু নাই। সো আপনাকে বাধ্য হয়ে কি করতে হচ্ছে, একটা ডু ধার করে নিয়ে আসতে হচ্ছে, হোয়ার ডু ইউ লিভ। এখন সাবজেক্টটা যদি ইউ না হয়ে যেত শান্তা, তখন আমরা কি বলতাম, হোয়ার ডাজ শান্তা লিভ। কেন ডাজ কেন বসালাম, কারণ শান্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো হোয়ার ডাজ শান্তা লিভ। একই রকম ভাবে what time do you usually get up at weekends? এখানে যদি ইউ না বলে একটা হি দিত বা শি দিত, তাহলে কিন্তু what time আমি ডু বলতাম না, তখন আমি সাথে সাথে কি বলতাম, আমি ডাজ বলতাম। আমরা সবাই এই পর্যন্ত বুঝতে পেরেছি? ইয়েস ম্যাম। তাহলে ফটাফট 1 থেকে 10 পর্যন্ত করে ফেলেন। জি ম্যাম। হয়ে গেলে আমাকে একটু শব্দ দিবেন, হ্যাঁ?
ডান? আচ্ছা চলেন আমরা একটু দেখি 2 নাম্বারটা কি হবে। হোয়াট টাইম ড্যাশ ইউ গেট আপ দিস মর্নিং? ম্যাম ডিড হবে। আহমেদ, আপনি বোধহয় গত ক্লাসে ছিলেন না। ইয়েস ম্যাম, একটু বিজি ছিলাম। ওই মিস ইউর প্রেজেন্স। আচ্ছা, আই গেস আপনারা অনেকে এটা ধরতে পারেন নাই। হোয়াট টাইম ডিড ইউ গেট আপ দিস মর্নিং? এখানে উনি বলেছেন ডিড হবে এবং এটি হচ্ছে পারফেক্ট আনসার। এখন আপনার মাথায় একটু কাজ করা দরকার যে ডিড কেন আমি বললাম। এখানে দেখেন আছে গেট আপ। তো যখন আপনাকে ভার্বটার ওয়ানটা বসানো হচ্ছে তখনই আপনাকে বুঝতে হচ্ছে যে এর আগে বোধহয় এমন কিছু ছিল দিস মর্নিং, সে ঘুম থেকে উঠেছে। তাহলে এটা কিন্তু একটু আগের কাজ হয়ে গিয়েছে। হোয়াট টাইম ডিড ইউ গেট আপ দিস মর্নিং? সো দুয়ের আনসারটা কি হবে? ডিড ম্যাম। 3 নাম্বারটা কি ম্যাম হবে? ডিড হবে। হ্যাঁ সুমাইয়া বলেন 3 নাম্বারটা কি হবে? ম্যাম ওয়াজ। না ম্যাম হাউ ডাজ লং হবে। ড্যাশ, হ্যাঁ হাউ হাউ লং লং ডাজ ইট ড্যাশ ইট ইউজুয়ালি ইউজুয়ালি টেক। টেকস। ইউজুয়ালি টেক আছে, সো আপনি বুঝতে পারছেন যেটা প্রেজেন্ট টেন্সের কথা বলছে। এখন যেহেতু প্রেজেন্ট টেন্সের কথা বলছে এবং আমরা এখানে কোনো অক্সিলারি ভার্ব দেখতে পাচ্ছি না, তাহলে ডু ডাজ বসার কথা ছিল। ইট যেহেতু আপনার সাবজেক্ট, বাধ্যতামূলকভাবে হচ্ছে ডাজ। হাউ লং ডাজ ইট ইউজুয়ালি টেক you to get from home to school? How long does it usually take you to get from home to school? মানে হচ্ছে স্কুল থেকে বাসায় যেতে সাধারণত তোমার কতটুকু সময় লাগে? নাম্বার 4 আহমেদ আপনি বলবেন না, বাকিদের একটু বলার দেখি বাকিরা পারছে কিনা। বাঁধন বলেন 4 নাম্বারটা কি হবে? ম্যাম ইজি হবে। প্রথমটা আর হবে ম্যাম, Good. পরেরটা ডাস হবে। না মাইদুল একটু যদি ভালো মতো দেখতেন, এখানে সিটিং দেওয়া আছে, ভার্বের পরে আইএনজি। ভার্বের পরে আইএনজি কখন হয়? যখন এমএস আপনি আর থাকলে এমএস আর ম্যাম। বসাবেন। জি হ্যাঁ ম্যাম। এই তো গুড। তাহলে হু যেহেতু আপনি জানেন না কে, তাহলে ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন হচ্ছে না, কি হচ্ছে? তাহলে থার্ড পারসন হয়ে যাচ্ছে। কি হয়ে যাবে? হু ইজ সিটিং নেক্সট টু ইউ? হু ইজ সিটিং নেক্সট টু ইউ? বোঝা যাচ্ছে? এর পরেরটা কে বলবেন? What dash he or she wearing? জি কে মাইনুল বলেন তো কি হবে? হ্যাভ হবে ম্যাম। ডাজ হবে না বাবা, আবার একটু লক্ষ্য করেন। এখানে ভার্বের পরে একটা আইএনজি আছে। ডাজ যখন আমরা বসাই তখন ভার্বের একটা প্রেজেন্ট ফর্ম থাকে। কি জি সাব্বির, জি সাব্বির আপনি ঠিক ধরতে পেরেছেন, কারণ ওয়ারিং, ওয়ারিং মানে কি? ওয়ারিং মানে হচ্ছে ভার্ব একটা আইএনজি নিয়েছে। ভার্ব তখনই আইএনজি নেবে যখন আপনি অক্সিলারি ভার্ব হিসেবে এম ইজ আর ব্যবহার করবেন। এখন যখন আপনার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আপনাকে বাধ্যতামূলকভাবে ইজ ব্যবহার করতে হবে। সো হোয়াট ইজ হি অর শি ওয়ারিং? পরিষ্কার হয়েছে? আচ্ছা হাফসা আপনি 5 নাম্বারটা করেন তো। সে নাই ম্যাম। ও ইজ নো মোর। হাফসাকে প্রশ্ন করলে হাফসা থাকে না। ঠিক আছে, আমিনুর রহমান আপনি বলেন। আচ্ছা বাদ দিলাম। সাব্বির আপনি বলেন তো 5 নাম্বারটা কি হবে? How long have you known the teacher? এক্সিলেন্ট। নোটটা কেন হলো একটু বলেন তো আমাদের বুঝিয়ে। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই জন্য নোনটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তো এই জন্য হ্যাভ হয়েছে।
এক্সিলেন্ট। সো আপনারা বুঝতে পেরেছেন? আপনার ভার্ব থেকে কিন্তু খুঁজে খুঁজে বের করতে হবে। হাউ লং হ্যাভ ইউ নোন দ্য টিচার? কতদিন যাবত আপনি কি বলে শিক্ষককে চিনেন? হাউ লং হ্যাভ ইউ নোন? এখন এই যে নোন হচ্ছে V3, আমরা জানি V3 তখনই বসবে যখন অক্সিলারি হিসেবে আমরা হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড পাবো। ঠিক আছে? এর পরেরটা কে বলবেন? পরেরটা হাফসাপু আছে আলাউদ্দিন ম্যাম, আছেন মেসেজ আপনি? দিতে সে আছে ম্যাম। হাফসাপু আছে, বলছে সে আছে। আচ্ছা ঠিক আছে, ফাইন। আলাউদ্দিন আপনি কি আছেন? আচ্ছা, অমৃত, অমৃত আপনি বলেন তো 6 নাম্বারটা কি হবে? আমি গত 5টা ক্লাস মানে 6-7টা ক্লাসে আপনাদের শিখাতে পারিনি যে ডাকলে রেসপন্স করতে হয়। ঠিক আছে? আপনি পারছেন না, সমস্যা নেই তো, আমি তো ঠিক করে দিচ্ছি। হ্যাঁ বলেন তো Where কি হবে? হবে? What are you doing Where? when you past tense এ আছে আচ্ছা না? আমরা তো কোথায় it ছিলাম? was আমি কত নাম্বারটা বলতে পেরেছি? 6 7 নম্বর। আপনি একটু দেখেন না, ভার্বের পরে আইএনজি আছে, তাহলে কি হবে? ওয়াজ হবে ম্যাম। ম্যাম ওয়্যার হবে। ওয়ার হবে ম্যাম, ওয়ার। আপনি শিওর ওয়ার হবে যে? জি ম্যাম। ফাইন। এক্সট্রা আপনার নাম দেখতে পাচ্ছি, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি ধরতে পেরেছেন, ম্যাম কারণ পরের ভার্বটা আপনাকে বলে দিচ্ছে যেটা পাস্ট টেন্সে চলে যাবে। পাস্ট টেন্সে, পাস্ট টেন্স। past ম্যাম continuous? আমার Great, অরিজিনাল good. নাম ম্যাম আমার অরিজিনাল নাম হৃদয়শীল। আজকে আমার ওই জিমেল আইডিতে প্রবলেম হয়েছে, তার জন্য আমি রেসপন্স করতে পারছি ও না। আচ্ছা আচ্ছা, এই জন্য আমি হৃদয়কে মিস করছিলাম। আচ্ছা ফাইন, ঠিক আছে হৃদয়, আই এম সো হ্যাপি দ্যাট ইউ হ্যাভ নোটিস দ্যাট ইজ এ কেম, মানে V2 আছে। সো আমাকে অক্সিলারি ভার্বটা কি করতে হবে? পাস্ট টেন্সে নিয়ে যেতে হবে। সো আমরা জানি পাস্ট টেন্সের অক্সিলারি হচ্ছে ওয়াজ অথবা ওয়্যার। এখন আমার সাবজেক্ট যেহেতু ইউ, ইউর সাথে ওয়াজ বসবে না, কি হবে? হোয়াট ওয়্যার ইউ ডুইং when your teacher came into the room? যখন তোমার শিক্ষক এসেছিল তখন তুমি কি করছিলে? ঠিক আছে? ফজলে রাব্বি আমাকে 7 নাম্বারটা বলেন কি হবে? আছেন ফজলে রাব্বি? ম্যাম হোয়াট ওয়াজেন্ট হবে? আমি তো জানি না বাবা, আপনি বলবেন তারপরে আমি দেখবো ঠিক হয়েছে কিনা। ম্যাম ওয়াজেন্ট হবে। ডোন্ট হবে। আহমেদ বলেন কারেক্ট অ্যান্সার কি হবে? ম্যাম এখানে তো নেগেটিভ ফর্ম হবে। এটা ডিডন্ট, হোয়াট ডিডন্ট ইউ লাইক ডুইং। না না না, ডিডন্ট হবে না, একটু ভাবতে হবে ম্যাম। ম্যাম ডোন্ট হবে। না, ডাজেন্ট হতে আর কেউ পারে কিছু বলতে চান? ম্যাম, ডাজেন্ট। হ্যাঁ প্রেজেন্ট হতে পারে। এগুলো এই প্রশ্নগুলোর ধরনটা কোথায় চলে যায়? এটা পাস্ট টেন্সে যাবে না, এটা প্রেজেন্ট টেন্সে হবে। কি পছন্দ করো না? ঠিক আছে, আপনি কিন্তু আমার কোর্সটা করছেন, আমি যখন আপনাকে জিজ্ঞেস করবো বা আপনারা যখন নিজেরাই কথা বলবেন যে তানজিলা ম্যাডামের কোর্সের কোন জিনিসটা তুমি পছন্দ করো না, এর মানে কিন্তু এটা সেটা অতীতকাল না, এর মানে কিন্তু সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। তো সেই ক্ষেত্রে ওরা আপনাকে একটি নট দিয়েছে, ক্লু দিয়েছে, নট। সো হোয়াট ইউ আছে, তাহলে কি বসাতে হয়? ডোন্ট হোয়াট ডোন্ট ইউ লাইক ডুইং ইন ইংলিশ লেসন? ম্যাম, ডাজেন্ট হবে না। তবে তবে না, ডাজন্ট কেন হবে? তবে আপনি যদি এখানে পাস্ট টেন্সে ব্যবহার করেন, আপনি কিন্তু নাম্বার পাবেন। আপনি যদি এখানে পাস্ট টেন্সে ব্যবহার করেন, হোয়াট ডিডন্ট ইউ লাইক ডুইং ইন ইংলিশ লেসন, তাহলেও কিন্তু আপনি নাম্বার পাবেন। বুঝতে পেরেছেন কথাটা? জি ম্যাম। ফাইন।
তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এরকম ভাবে আমরা 1 থেকে 10 পর্যন্ত আমাদের পরীক্ষাতে কোশ্চেনটাও কিন্তু এরকম ভাবে হবে যেখানে হয়তো আমাদেরকে অক্সিলারি ভার্ব খুঁজে খুঁজে বসাতে হবে। একই রকম ভাবে ডু ডাজ এর ব্যবহার এখানে আপনারা একটু করবেন, খুব দ্রুত করবেন যাতে করে আমরা দ্রুত সলভ করে ফেলতে পারি। একটা কনভারসেশন আপনি দেখতে পাচ্ছেন। Ruth is collecting her children, Nick and Lily, from school. পেজ So, নাম্বার যদি বলতেন। 8, page number 8, unit 1. Ruth is collecting her children, Nick and Lily, from school. So আমরা রুথকে দেখতে পাচ্ছি, লিলিকে দেখতে পাচ্ছি এবং নিককে দেখতে পাচ্ছি যে মা কি করছে, বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে যাচ্ছে। Listen and complete the conversation. Which child is more polite in what way? আমাদের এটার দরকার নাই, আপনারা আমাকে বের করে দিয়েন না যে কে বেশি পলাইট। আপনারা আমাকে কি করবেন, এইখান থেকে এই পর্যন্ত যে অক্সিলারি ভার্ব গুলো বসবে পরে আমাকে সেটা বের করে দিবেন। ঠিক আছে, এটার জন্য আমি আপনাদেরকে সময় দিব 4.5 মিনিট। সবাই কাগজ কলম নিয়ে বসেন, কারণ এই প্র্যাকটিস গুলো না করলে আপনার কিন্তু পরীক্ষাতে গিয়ে গ্রামারে কষ্ট হয়ে যাবে। ম্যাম এটা কি আপনাকে জমা দিতে হবে আজকে লিখে তারপরে? না না, লিখে জমা দিতে হবে না, এগুলো আমি এখনই সলভ করাই দিব, এখনই সলভ করাই দিব। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ইউনিট 4 পর্যন্ত আহমেদ এরকম ভাবে আমরা গ্রামার গুলো কমপ্লিট করে ফেলবো। আমাদের পরীক্ষাতে ইউনিট 4 এর মধ্যে গ্রামার আসবে, এর বাইরে আমি যাব না। ম্যাম একটু দেখেন, রহমান লিখেন, লেখা শেষ করেন, আমি সব প্রশ্নের জবাব দিব। প্রয়োজনে 7টা পর্যন্ত থেকে আপনার সব প্রশ্নের জবাব আমি দিব। আগে লেখা শেষ করেন। আরো সময় লাগবে?
ঠিক আছে, চলেন আমরা একটু সলভ করার চেষ্টা করি, তাহলে আমরা দেখবো যে কি হতে পারে। রুথ বলছে, সো কিডস, ড্যাশ ইউ হ্যাভ আ গুড ডে অ্যাট স্কুল। সে প্রশ্ন করছে, ঠিক আছে? তাহলে এই প্রশ্নের ভিতরে আপনাকে কি বসাতে হবে? অক্সিলারি ভার্ব কি সামনে আনতে হবে, আর না থাকলে ডু ডাজ ডিড বসাতে হবে। বলেন তো আনসারটা কি হবে? ম্যাম ডু। ডু হবে। ম্যাডাম ডু আবার ইউ একটু ভালো হ্যাভ মতো খেয়াল করে দেখেন। হাউ হবে ম্যাম এখানে তো have ডিড হবে। হবে, এখানে কোশ্চেনটা করা হয়েছে ডিড ইউ হ্যাভ এ গুড ডে Excellent. অ্যাট স্কুল। কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা হবে ডিড। ডিড ইউ হ্যাভ আ গুড ডে অ্যাট স্কুল? আজকের দিনটা কি বিদ্যালয় ভালো ছিল? মানে সেটা কিন্তু অলরেডি পার হয়ে গেছে, সে কিন্তু স্কুল থেকে বাচ্চাদেরকে ড্রপ করে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? সো একটু মনোযোগ দিতে হবে, মনোযোগ না দিলে কিন্তু বোঝা যাবে না। টেন্স ইজ অলওয়েজ ডিফিকাল্ট। নিক বলছে নো, মানে তার দিনটা ভালো ছিল না। লিলি বলছে ইয়েস ড্যাশ। তাহলে কি হতে পারে এখানে? হ্যাড ম্যাম। হ্যাড, ওখানে হ্যাড হবে ম্যাম। আচ্ছা, এইবার মনে রাখতে হবে না, আহমেদ একটু ভুল হয়ে গেছে, এক্সট্রা একটু শোনেন, আমার কথা শোনেন আগে। মানে এটা কি ডিড হবে? আমরা প্রথম বাচ্চাদেরকে যেটা শিখাই, হ্যাঁ আমরা প্রথম বাচ্চাদেরকে যেটা শিখাই যে অক্সিলারি ভার্ব দিয়ে যদি কোশ্চেন করা হয় তাহলে আনসার দেওয়ার সময় ওই অক্সিলারি অ্যানসারটাও ভার্ব অক্সিলারি ভার্বটাই ইউজ করা হবে, রাইট? এক্স্যাক্টলি ম্যাম। তাহলে এখানে ডিড হবে। তো যদি ইয়েস আই কোশ্চেন ডিড। করা হয় হ্যাভ ইউ গট আ ব্যাগ, আনসার হবে ইয়েস আই হ্যাভ। যদি না থাকে তাহলে বলবেন নো আই হ্যাভেন্ট। তাহলে এখানে যেহেতু ডিড দিয়ে প্রশ্ন করা হয়েছে, আপনার আনসারটা কি হবে? ইয়েস আই ডিড। আনসারটা কি হবে? ডিড। Yes, I did. নিপা বুঝতে পেরেছেন? আচ্ছা, we dash practicing for the school concert. তাহলে ing আছে, কি হতে পারে? was, were না answer? ওয়াস। ওয়ার ম্যাম Where ওয়্যার হবে? হবে। ওয়্যার। We were practicing for the school concert. এটা হবে। Good. এই যে দেখেন আপনারা বুঝে গিয়েছেন, ওই ছিল, তাহলে was কেমনে হয়? একজন মানুষ তো না, so we were. রুথ বলছে, oh lovely, dash you have much homework? এখানে কি হতে পারে? dash you have much homework? ডু ডিড ম্যাম। ডু ইউ হ্যাভ না, হোমওয়ার্ক তো আর শেষ হয়ে যায়নি, স্কুলটা কেমন ছিল, Do you কিন্তু have? হোমওয়ার্ক তো দিয়েছে। হ্যাঁ, উত্তরটা কার প্রশ্ন Do কি you have? হবে? do you have much homework? তারপরে সে কি Ma'am, বলছে? আগ, yes I do. Yes, I do. ইয়েস আই ডু। এখানে কি ডু সঙ্গতিপূর্ণ নাকি ডু ছাড়া অন্য কিছু সঙ্গতিপূর্ণ? কোশ্চেনটা ছিল Yes, ম্যাম, I- তাহলে মানে কোশ্চেনটার মিনিংটা কি ছিল? ইয়েস আই তাহলে হ্যাভ। ওখানে হতে পারে ইয়েস আই হ্যাড হবে ম্যাম। ইয়েস Yes, I have. Yes, I have. আপনাকে হোমওয়ার্ক দেওয়া হয়েছে এবং এই হোমওয়ার্ক গুলো আপনি করবেন, সেই ক্ষেত্রে আপনাকে কি বলতে হবে? যে yes, I have. যদি হ্যাড বলেন তাহলে ব্যাপারটা এরকম হবে যে হোমওয়ার্কটা জমা দেওয়ার সময় চলে গেছে, হোমওয়ার্কটা জমা দেওয়ার সময় শেষ হয়ে গিয়েছে, ঠিক আছে? তো সে কি বলছে? yes, I have. Yes, I have. ঠিক আছে, এই যে আবার দেখেন এখানে সংগতিপূর্ণ একটা কথা আছে, লোডস। I have got geography, French and maths. So ultimately আমরা কি দেখতে পাচ্ছি? যে সেখানে কি বললো? I have got geography, French and maths. এরপরে কি হবে? হ্যাভ ইউ গট এ লট নিক? Good. Have you got? আপনি কিভাবে have বসালেন? কারণ আপনি got দেখতে পেয়েছেন। আপনি কিভাবে have বসিয়েছেন? কারণ আপনি এখানে V3 দেখতে পেয়েছেন, V3 দেখি আপনার মাথা কাজ করেছে যে have অথবা has বসবে। নিক বলছে ইয়া, তারপরে রুথ কি বলছে? নিক, ড্যাশ ইউ রিমেম্বার্ড। খেয়াল করেন ভার্বটা দেখেন, ঠিক আছে? ড্যাশ ইউ রিমেম্বার্ড ইউর ফুটবল কিট। এটা একটু কঠিন। ম্যাম এখানে ডু হবে। না না আহমেদ, আপনি রিমেম্বার না, ma'am, খেয়াল এখানে করেন নাই? এখানে Did পাস্ট হবে। টেন্স রিমেম্বার।
ম্যাম ডিড না হবে? না, আপনার V3টা কখন বসে? V3টা তখনই বসবে যখন আপনি হ্যাভ হ্যাজ হ্যাড বসাবেন। তা তোমার কি ফুটবল কিটের কথা মনে ছিল? এই কথাটা আমরা যখন বলি তখন তো আর আমরা হ্যাড বসাবো না, কোনোভাবে অতীতকালে Did চলে হবে। যাব না। তাহলে আমার কি Have বাকি হবে, থাকে? ম্যাম হবে। হ্যাভ হ্যাভ হবে অথবা এখানে, হ্যাজ। আইডল, হ্যাভ হবে। এখানে বাধ্যতামূলক ভাবে কি বসবে? হ্যাভ। হ্যাভ Have ইউ হবে ma'am. রিমেম্বার ইউর Did ফুটবল হবে। কিট? কি বসবে শান্তা? এখানে একটা হ্যাভ বসবে। কি বসবে? হ্যাভ। লিলি, লিলি বলছে নো। কি? ওর মনে ছিল না, নিক ভুলে গিয়েছিল, Hasn't. তাহলে কি হবে? He hasn't. Doesn't. He Hasn't. hasn't. He Hasn't. hasn't. হ্যাঁ, মাইদুল hasn't কেন বসালাম? প্রশ্নটা করেছিলাম হ্যাভ দিয়ে, তাহলে আনসারে তো সেটাকে টেনে আনতেই হবে। নো, he hasn't. He has forgotten it again. না, সে আবার এটার কথা ভুলে গিয়েছে। এবার রুথ কি জিজ্ঞেস করছে? Oh Nick, you know it needs washing. Dash, you playing football tomorrow? Playing Ma'am, are you football. হবে? Are you playing football tomorrow? Fine. আহমেদ, এর হবে না? বললাম। হ্যাঁ, বাকিরও একটু খেয়াল করেন, বোঝার চেষ্টা করতে হবে। আইএনজি আছে, তাহলে এখানে একটা আর হবে। আর ইউ প্লেইং ফুটবল টুমরো? নিক বলছে নো। রুথ কি বলছে? লিলি, ড্যাশ ইউ নিড ইউর স্পোর্টস কিট টুমরো? ড্যাশ ইউ নিড ইউর স্পোর্টস কিট টুমরো? এখানে কি বসাবো? ডু, ডাজ না ডিড বসাবো? ডু ইউ নিড? ডু ইউ নিড। ডু। তাহলে আমরা কি বসাবো এখানে? ডু ইউ নিড ইউর স্পোর্টস কিট টুমরো? সে তার মেয়ের কাছ থেকে জানতে চাচ্ছে যে কালকে কি ডু তোমার হবে। খেলাধুলার কিটটা দরকার পড়বে? লিলি জবাব দিবে ইয়েস। ডু দিয়ে প্রশ্ন করেছে, তাহলে সে জবাবটা কি দিবে? আই ডু। আই ডু। ফাইন। আই ডু। প্লাস আই ডু। তারপরে রুথ কি বলছে? ড্যাশ দে বিট ইউ লাস্ট টাইম। এটা কঠিন, আমি আবারও বলে দিচ্ছি, মনোযোগ দেন, এটা একটু কঠিন। লাস্ট টাইম অতীতের কথা বলছে এবং এমন একটা প্রশ্ন করছে যে শব্দটার ভিতরে বোধহয় একটা নেগেটিভ শব্দ থাকতে পারে। তারা কি গতবার তোমাদেরকে হারায়নি? তাহলে স্কুলে যাদের সাথে খেলতে যাচ্ছে তাদের কথা বলছে, তারা কি গতবার তোমাদেরকে হারায়নি? তাহলে কোন অক্সিলারি ভার্বটা আপনি বসাবেন? ম্যাম ডিডন্ট। হ্যাজেন্ট। আফসানা, কোয়াইট গুড। তাহলে কি বলছে? কথাটা কি হয়ে যাবে? লাস্ট টাইম যেহেতু বলছে ফজলে রাব্বি, এই জন্য আমি আর হচ্ছে হ্যাজেন্টটা ব্যবহার করতে পারছি না, তখন আমাকে বসাতে হবে ডিডন্ট। ডিডন্ট দে বিট ইউ লাস্ট টাইম? তারা কি গতবার তোমাদেরকে পরাজিত করে নাই? ইয়েস, দে ডিড। যেহেতু ডিডন্ট দিয়ে কোশ্চেন করেছেন, আনসার কি হবে? ইয়েস, দে ডিড। বাট উই উইল বিট দেম টুমরো। তো লিলি কি বলতেছে? কালকে আমরা ওদেরকে হারাবো। নিক বলল নো, ইউ Won't. No, you won't. নো ইউ You lose. ওন্ট। না না, অক্সিলারি ভার্ব দিয়ে কোশ্চেন করেছে না, ওটা দিয়ে তো আপনাকে আনসার দিতে হবে। আগেরটাতে কি ছিল? সে বলছে উই উইল বিট দেম টুমরো, Beat কালকে them আমরা tomorrow. তাদেরকে হারাবো। Wait, নিক বলছে নো, এটাকে নক ইউ করে ওন্ট। ওন্ট গেছে। নো, ইউ ওন্ট। Will. তো Won't. আমরা কি দেখলাম যে আমরা যদি একটু মনোযোগ দিই তাহলে আমরা অক্সিলারি ভার্বের ব্যবহারগুলো শিখে যাব। এইবার আমরা মুখে মুখে করে ফেলবো, করার জন্য আলাদা সময় দিব না, মুখে মুখে করে ফেলবো। ঠিক আছে, দেখেন কি বলছে? ডিড ইউ হিয়ার দ্য নয়েজ? প্রথমটা করেই দিয়েছে। ইয়েস, আই ডিড। আই থিংক ইট ওয়াজ থান্ডার। ডিড ইউ হিয়ার দ্য নয়েজ? তুমি কি ওই শব্দটা শুনেছিলে? ইয়েস, আই ডিড। হ্যাঁ, আমি শুনেছিলাম। আই থিংক ইট ওয়াজ থান্ডার। আমার মনে এটা বজ্রপাতের শব্দ ছিল। তাহলে এটা কি হতে পারে? আর ইউ ডুইং এনিথিং টুনাইট? No, I'm No, not. I'm not. নো, নো। I am not. আই হ্যাভ নট। এক্সিলেন্ট। I am not. সো রাকানুর জামান, আমরা কি দেখতে পাচ্ছি? যেহেতু কোশ্চেনটা করেছে আর দিয়ে, আপনাকে খুঁজে বের করতে হবে যে ওই রকম অক্সিলারি ভার্বটা কোথায় আছে, যেটা আছে সেটাই আপনার আনসার হয়ে যাবে। সো আর ইউ ডুইং এনিথিং টুনাইট? নো, আই এম নট। না, আমি করছি না। তাহলে এখান থেকে কি মিলে? দে ডিড নট হ্যাভ মাই সায়েন্স মিলে না, থ্যাংক গুডনেস মিলে না। তাহলে এইটা দিলে কেমন হয়? ডু ইউ ওয়ান্ট টু কাম রাউন্ড?
এটা কি মিলে ম্যাম আহমেদ? এখানে লাস্টে রাউন্ড হলো কেন? এখানে তো অ্যারাউন্ড হওয়ার কথা না? হ্যাঁ, আই গেস সো। হ্যাঁ, কামরাউন্ড মানে হচ্ছে আসলে মীমাংসা করা বা সুস্থ হয়ে আসা। ও আচ্ছা। ঠিক আছে, ইট কুড বি একটু হয়তো এদিক সেদিক হতে পারে, প্রিন্টিং মিস্টেকের কারণে এটা বোধহয় দেখা যাচ্ছে না। অ্যারাউন্ড দিলে আমাদের সেন্টেন্সটা একবারে পারফেক্ট, আমরা সহজেই বুঝে যেতাম। ডু ইউ ওয়ান্ট টু কাম অ্যারাউন্ড মানে হচ্ছে তো আমরা কি তুমি আশেপাশে থেকে একটু ঘুরে আসতে চাও? হ্যাঁ ম্যাম, ঠিক আছে, সেটাই। সো আপাতত আমরা কি করব, চেঞ্জ করব না, বইয়ে যেটা আছে যেভাবে আছে আমরা প্রশ্নে যা দিব ঠিক ওইটাই আপনাকে লিখতে হবে। এরপরে দেখেন ৩ নম্বরটা বলছে হ্যাভ ইউ সিন মাই মোবাইল ফোন এনিহোয়ার? তুমি কি কোথাও আমার মোবাইল ফোনটা দেখেছো? উত্তরটা কি নো হবে? আই হ্যাভেন্ট। হ্যাভ দিয়ে কোশ্চেন করেছেন। নো আই হ্যাভেন্ট। No. Have you lost it again? No, আই you হ্যাভেন্ট। haven't. হ্যাভ ইউ লস্ট হ্যাঁ, ইট অ্যাগেন? হ্যাঁ। গুড। আমি জি আপনাকে ম্যাম। যেটা বোঝাতে চাচ্ছি যে অক্সিলারি ভার্ব দিয়ে কোশ্চেন করলে সেটা দিয়ে আনসার হয়। আপনি এখানে তাকালেই আপনার সবকটা আনসার পেয়ে যাবেন। সো কি বলছে? হ্যাভ ইউ সিন মাই মোবাইল ফোন এনিহোয়ার? নো আই হ্যাভেন্ট। না, আমি তো দেখি নাই। তাহলে এখান থেকে বোধহয় এটা হয় হ্যাভ ইউ লস্ট ইট এগেন? তুমি কি আবার এটা হারিয়ে ফেলেছো? ডিড ইউ গেট দোজ শুজ ইউ লাইকড? তাহলে ডিড দিয়ে প্রশ্ন করেছে। নো দেখেন আই ডিড কোথায় ডিডন্ট। আছে? দে ডিডন্ট নো হ্যাভ আই মাই ডিডন্ট। সাইজ। They didn't have my size. সাইজ। না, আমার পায়ের সাইজ তাদের কাছে নাই। তারপরে কি বলতেছে? Is it time for a break? ইয়েস Yes, ইট it ইজ। is. তাহলে কি হয়ে যাবে? Yes, it is. Yes, থ্যাংক it is. গুডনেস। আমার মনে হয় শুধু thank goodness বাকি আছে, হ্যাঁ। বাকি সব কয়টা আর আমরা নিয়ে গিয়েছি। সো এমনও হতে পারে আমি পরীক্ষাতে এরকম ম্যাচিং দিতে পারি। আপনাকে মাথায় রাখতে হবে, এভরিওয়ান প্লিজ কনসেন্ট্রেট। যদি আমি পরীক্ষাতে ম্যাচিং দেই সেই ক্ষেত্রে আপনাকে ৩টা মিলে একটা সেন্টেন্স তৈরি করতে হবে। ৩টা মিলে একটা সেন্টেন্স তৈরি করতে হবে। আপনি কিন্তু বক্স করে লিখতে পারবেন না। আপনার লেখাটা কি হবে? ৩টা মিলে একটা সেন্টেন্স বা ২টা সেন্টেন্স যাই হোক, ৩টা মিলে আপনাকে লিখতে হবে। এইবার একটা ছোট্ট জিনিস আপনাকে দেখাবো। এই যে দেখেন, complete the word act in the sentences using the suffixes from the box. act একটা ভার্ব, আমরা জানি act মানে অভিনয় করা, আমরা শুনেছি। আমি কথাটা রেগুলার বলি, কেউ যদি একটু ঢং করে তাহলে বলি এত অ্যাক্টিং কেন করো, বলি না? জি ম্যাম। আচ্ছা, এই যে শব্দটা আমি বলেছি এত অ্যাক্টিং কেন করো, খেয়াল করে দেখেন অ্যাক্টের সাথে আমি একটা আইএনজি যোগ করে দিয়েছি। একটার সাথে আমি একটা আইএনজি যোগ করে দিয়েছি। এখন আমাদেরকে কি করতে হবে? একটার সাথে সাফিক্স গুলোকে যোগ করতে হবে। আচ্ছা, এবার একটু বলি সাফিক্স আর প্রিফিক্স এর ব্যাপারে। আপনারা সবাই সাফিক্স আর প্রিফিক্স পড়ে আসছেন। বাংলাতে উপসর্গ আর প্রত্যয়, উপসর্গ আর হচ্ছে প্রত্যয়। আমরা তো জানি উপসর্গ শব্দের আগে বসে, তাহলে প্রত্যয় শব্দের পরে বসে। যে দুটো শব্দের পরে বসতেছে এর মানে এটা হচ্ছে প্রত্যয়। প্রথমটা আমাদের জন্য করে দিয়েছে মাই গ্র্যান্ডফাদার ইজ 84 বাট হি ইজ স্টিল ভেরি অ্যাক্টের সাথে আইভিই যোগ করে দিলে হয়ে যায় অ্যাক্টিভ। অ্যাক্টের সাথে আপনি আইভিই যোগ করে দিচ্ছেন, হয়ে গিয়েছে অ্যাক্টিভ। বাট হি ইজ স্টিল ভেরি অ্যাক্টিভ মানে হচ্ছে যে আমার দাদার বয়স যদিও 84 কিন্তু তারপরে সে যথেষ্ট কর্মঠ। তাহলে ২ নম্বরটা কি হবে? Acting. actress. My Actress. sis- My sister is actress. an actress. Sister is a- She is often on TV. এর She often- পরেরটা হবে acting is. আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা পরে যাই আহমেদ, একটা একটা করে যাই আমরা। মাই সিস্টার ইজ অ্যান অ্যাক্ট্রেস, তাহলে আমরা জানি ছেলেদেরকে বলা হয় অ্যাক্টর। আর আমরা যদি সেটা মেয়েদের ক্ষেত্রে যাই তাহলে অভিনেত্রী যে শব্দটার ইংরেজি হচ্ছে অ্যাক্ট্রেস, আর ই ডাবল এস। এই আর ই ডাবল এস নিয়ে গেলাম। ঠিক আছে হৃদয়? জি ম্যাম। আচ্ছা, তারপরে অ্যাক্ট ড্যাশ ইজ নট অলওয়েজ আ ওয়েল পেইড জব, বলেন কি হবে? Acting is not always well paid job. সরি ম্যাম, অ্যাক্টিং। বুঝি নাই, আবার বলেন তো। Acting ম্যাম। Acting. Acting অভিনয়। is not always. acting হবে
জি ম্যাম অ্যাক্টিং হবে। গুড, এই যে কথাই আপনারা বুঝতে পেরেছেন, অ্যাক্টিং ইজ নট অলওয়েজ আ ওয়েল পেইড জব। মানে হচ্ছে অভিনয় কিন্তু সবসময় অনেক টাকা পাওয়া যায় না, সবাই তো আলটিমেটলি হচ্ছে টম ক্রুজ না। সো অ্যাক্টিং ইজ নট অলওয়েজ আ ওয়েল পেইড জব। 4 নম্বর বলছে, দিস ইজ নট আ টাইম টু ডু নাথিং, ইট ইজ আ টাইম ফর। অ্যাকশন। Action. ম্যাম অ্যাকশন। আমি কি বলে ইসের শেক্সপিয়ার পড়াই তো, তা শেক্সপিয়ারের ক্ষেত্রে হেমলেটের কথা যতবার বলি ততবার বলি দ্যাট হ্যামলেট ওয়াজ আ ম্যান অফ ওয়ার্ডস বাট নট আ ম্যান অফ অ্যাকশন। হ্যামলেট শুধু মুখে মুখে কথাই বলে গেছে, কিন্তু সে কখনো কোনো কাজ করে নাই। তো এখানে আমরা কি পেলে আসলাম? টাইম ফর অ্যাকশন। লাস্ট ওয়ান, বলেন কি হবে? অ্যাক্টিভিটিস ম্যাম। আমিনুল ইসলাম, এক্সিলেন্ট। সো আমরা কি পেয়ে গেলাম? অ্যাক্টিভিটিস। এবার একটু মিলান তো, এ এবং বি। কসমোপলিটান হয়েছে সিটি, ওয়েল পেড কি হবে? ওয়েল পেড Job. জব। জব। গুড, সবাই তো ওয়েল পেড জব খুঁজে বেড়ায়। তারপরে কি আসবে? আগে ড্রাইভ বলেন, ড্রাইভের সাথে কোনটা বসবে? Race. ড্রাইভ কেয়ারলেসলি। ড্রাইভের সাথে কেয়ারলেসলি, কোনটা হ্যাঁ বসতেছে? হ্যাঁ এইটাই কেয়ারলেসলি, কেয়ারলেসলি হবে। অসতর্কভাবে চালাচ্ছে। ফল, ইন লাভ। ইন লাভ। ফল ইন লাভ। ঠিক আছে, এই শব্দটার সাথে অনেক বেশি পরিচিত। উইন, রেস। রেস। উইন আভরেজ। তাহলে বাকি ছিল ক্লোজ নেট। ক্লোজ নেট প্রথম দিন ফ্যামিলি। পড়িয়েছিলাম। ক্লোজ নেট কোথায়? ফ্যামিলিতে। ফ্যামিলি। যে ফ্যামিলি যখন পড়াই, ক্লোজ নেট ফ্যামিলি। এইবার আমরা চলে আসব একটা জটিল কাজে। আমি আপনাদেরকে ট্যাবস্ক্রিপ্ট শোনাতে পারছি না, চালিয়ে শোনানোর, কারণ আমার কাছে আসলে সিডিটা নাই। আমি আপনাদেরকে পড়ে শোনাবো। আপনাদের কি করতে হবে? আপনাদেরকে লিখতে হবে। আমি 2 বার পড়বো। সবাই কাগজ কলম নিয়ে রেডি আছেন? জি ম্যাম। আচ্ছা, আমাকে 30 সেকেন্ড সময় দিবেন, আমি একটু ছবিটা বের করে নিই। যখন পড়বো কেউ কোনো কোশ্চেন করবেন না, প্লিজ। Has he got any children? Yes, 2. How often does he see them? Once a fortnight. Why doesn't he like the morning shift? Because he has to get up at 4:30. How many hours a day does he work? 10. What does he like about his job? He likes it because it's challenging and he likes working in a team. Number 6. What does he think about while he is surfing? He only thinks about surfing, nothing else. Number 7. Where is he going next month? Costa Rica. Number 8. Is his business doing well? Yes, it is. He is opening 2 shops. Number 9. What do he and his friends do on Sunday evenings? They eat fish and drink beer. এখানে আমি প্রশ্নগুলো অর্ধেক দেওয়া ছিল। আমি যখন পড়েছি তখন আপনারা হয়তো অনেকেই ঠিক করতে পেরেছেন, আর যারা ঠিক করতে পারেননি তাদের জন্য এখন আমি আরেকবার পড়ে যাব। ঠিক আছে?
আই এম সরি, আমি বের হয়ে গিয়েছিলাম। আপনারা শুনতে পাচ্ছেন আমাকে? জি ম্যাম। ওকে ফাইন, চলেন আবার একটু দেখি। প্রথমটা কি বলেছি আমরা? প্রথমটা আমরা বলেছি, একটু সময় দিতে হবে, আমি একটু ছবিটা বের করি। ওকে ফাইন, প্রথমটা বলা হয়েছে হ্যাজ হি গট এনি চিলড্রেন। তাহলে আপনাকে দেওয়া ছিল এনি চিলড্রেন দেওয়া ছিল, তাহলে কি আসবে? হ্যাজ হি গট, হ্যাজ হি গট এনি চিলড্রেন। আরেকজন বলবে ইয়াস টু, এই যে দেখেন আনসারটা দেওয়া আছে, হ্যাজ হি গট এনি চিলড্রেন, ইয়াস টু। নাম্বার টু আপনাকে বলছে হাউ অফেন ডাজ হি সি দেম, হাউ অফেন ডাজ হি সি দেম। সো অফেন এর পরে কি বসবে? ডাজ হি। আনসারটা হবে ওয়ান্স আ ফোর্টনাইট। আনসারটা কি হবে? ওয়ান্স আ ফোর্টনাইট। নাম্বার থ্রি, why doesn't he like the morning shift? Why doesn't he like the morning shift? কেন সে সকালবেলা কাজ করতে পছন্দ করে না? আনসার হবে because he has to get up at 4:30. He has to get up at 4:30. 4 নাম্বার, how many hours এই পর্যন্ত দেওয়া ছিল? A day does he work? How many hours a day does he work? আনসার হচ্ছে 10. আপনারা কে কত ঘন্টা কাজ করেন? ম্যাম এটা কি আমাদের জন্য কোশ্চেন ছিল? হ্যাঁ, আপনাদের জন্য কোশ্চেন ছিল। আপনারা কে কত ঘন্টা কাজ করেন? সে তো বলেছে 10 ঘন্টা। আমার হচ্ছে ম্যাম ওটা একটা ফরেন কোম্পানি, ম্যাম আমরা হোম কাজের সময় অফিস। ঘুমাই বেশি। হোম অফিস ম্যাম, ওটা হচ্ছে আমাদের 6 to 8 আওয়ার্স। 6 to 8 hours. Anyone else? একটু প্রবলেম হয় ম্যাম, কারণ ওদের অফিস তো মানে ইউরোপে, ওইখানে আর কি ডে আমাদের এইখানে বলতে গেলে অনেকটা সন্দেহ হয়ে যায়। তো এই টাইমে আচ্ছা আমাদের এই রিজিওনাল কিছু প্রবলেম হয়। আচ্ছা ফাইন। আর কেউ বলতে চান কত ঘন্টা কাজ করেন? 10 ঘন্টা বা বেশি? 12-13 ঘন্টা, তাহলে তো অনেক। আচ্ছা ফাইন, আমি বাকিগুলো একটু বলছি, আজান দিলে তখন আমি একটু থেমে যাব। নাম্বার 5 আমাদের বলছে what does he like about his job? What does he like about his job? আনসারটা হচ্ছে he likes it because it's challenging and he likes working in a team. 2 মিনিটের ব্রেক।
ওকে, লেট আস রিজিউম। কেউ যদি নামাজে যেতে চান অবশ্যই যেতে পারেন, ঠিক আছে? আমরা 5 পর্যন্ত কমপ্লিট করেছিলাম, আমরা এখন 6 নম্বরে যাব। 6 নম্বর বলেছে হোয়াট ডাজ হি লাইক অ্যাবাউট, না 6 নম্বর বলেছে হোয়াট ডাজ হি থিঙ্ক অ্যাবাউট হোয়াইল হি ইজ সার্ফিং। সার্ফিং করার সময় সে কি চিন্তা করে? সো এখানে আমাদেরকে 4টা অপশন দেওয়া ছিল। হোয়াট ডাজ হি থিঙ্ক অ্যাবাউট হোয়াইল হি ইজ সার্ফিং। আনসার দিয়েছে হি অনলি থিঙ্কস অ্যাবাউট সার্ফিং, নাথিং এলস। নাম্বার 7, where is he going next month? আনসার হবে কোস্টা রিকা। নাম্বার 8, is his business doing well? আনসার হবে yes it is, it's opening 2 shops, যে তার ব্যবসা ভালো চলছে কারণ সে 2টা দোকান আরো খুলতে যাচ্ছে। নাম্বার 9, what do he and his friends do on Sunday evenings? সানডে ইভিনিং এ সে এবং তার বন্ধু কি করে? they eat barbecue fish and drink beer, যে তারা মূলত বারবিকিউ ফিশ খায় এবং হচ্ছে তারা কিছুটা ড্রিঙ্ক করে। তো আপনাদের এইরকম ভাবে প্রশ্নগুলো হয়তো পরীক্ষাতে আসতে পারে, যেখানে আপনাকে কি করতে হবে, একটা পাশ আরেকটা পাশ নিচে দেওয়া থাকবে যে আপনাকে মিলাতে হবে। বুঝতে পেরেছেন? ইয়েস ম্যাম। এই যে এটা আপনাকে পড়তে হবে। সবাই খেয়াল করেন, আমি বলে দিচ্ছি এখন। আমি যে পর্যন্ত করিয়েছি সেটা তো ঠিক আছে, এরপর আপনাকে 6 নম্বরটা পড়তে হবে, পেজ নম্বর 16, 6 নম্বরটা পড়তে হবে। পেজ নম্বর 16, 6 নম্বরটা পড়তে হবে। 7 নম্বরটা পড়তে হবে। পেজ নম্বর 17, পেজ নম্বর 17, এখান থেকে আপনি 7 এবং 8 পড়বেন। পেজ নম্বর 17 আপনি 7 এবং 8 পড়বেন। আই রিপিট, এবার চলে আসেন ইউনিট 3 তে। দেখেন ইউনিট 3 থেকে আপনি কি কি পড়বেন। ইউনিট 3 থেকে ম্যাম আপনি আরেকবার যদি বলতেন 17 6 7 এবং 7, তারপরে 7 এবং 8। জি ম্যাম এটা পাইছি, তার আগেরটা। তার আগে তো যে পেজ, তার আগ পর্যন্ত আমি পড়ায় ফেলছি, আমি যা পড়িয়েছি তাই, এর বাইরে আর কিছু না। ওকে ম্যাম। আচ্ছা, এইবার আসেন পেজ নম্বর, এখন আমি চলে আসছি 24, পেজ নম্বর 24, পেজ নম্বর 24। এখানে আপনি একটা ফিল ইন দ্য গ্যাপস দেখতে পাচ্ছেন। অবশ্যই পেজ নম্বর 24 পুরোটা পড়বেন আপনারা। পেজ নম্বর 24, I repeat, পেজ নম্বর 24 পুরোটা পড়তে হবে। এটা বোধহয় আমি করিয়েছিলাম। মাইদুল, এটা কি আমি করিয়েছিলাম? এই পেজটা কি আমি পড়িয়েছি এর আগে? না ম্যাম। না ম্যাম, এটা তো পড়ান নেই। এটা পড়াই নাই, হ্যাঁ? আচ্ছা, এটা লিসনিং এর কিছু অ্যাক্টিভিটিস ছিল। লিসনিং তো আমি আসলে করাতে পারছি না। বাঁধন, আমাকে সিডিটা ডাউনলোড করে দিবেন তো। ওকে ম্যাম। এরপরে পড়বেন পেজ নম্বর 31, আই রিপিট, এরপরে পড়বেন পেজ নম্বর 31, 32, পেজ নম্বর 31 এবং 32, এবং এগুলোর সাথে পড়বেন ইউজ অফ কানেক্টরস। এগুলোর সাথে এক্সট্রা কি পড়বেন? ইউজ অফ কানেক্টরস। এখন আমি কি 5 মিনিটের একটা ব্রেক দিতে পারি? জি ম্যাডাম, সেটাই ভালো হয়। হ্যাঁ, আমি নামাজটা ম্যাম পড়বো, ক্লাস কয় আপনারা ঘন্টা লাইনে হবে? নামাজ পড়ে নেন। ম্যাম আর একটু বেশি সময় দিলে ভালো হয়। আচ্ছা, তাহলে 10 মিনিট। ওকে ম্যাম। ঠিক আছে ইশরাত, আমি আবার আপনাদের সাথে জয়েন করব 6টা 17-তে। জি ম্যাম, আজ আমি করেছেন। জি জি, সবার জন্য 10 মিনিটস এর একটা ব্রেক। কেউ যাবেন না, আমি কিন্তু ইমেলটা পড়াবো, গেলে কিন্তু আপনারই নাম্বার মিস হবে।
ম্যাম হয়তো এত তাড়াতাড়ি অনেকের নামাজ পড়া শেষ হয় নাই। আচ্ছা ঠিক আছে, আমরা আরো 3 মিনিট অপেক্ষা করি। ঠিক আছে, এখন দেখেন লেটার্স অ্যান্ড ইমেইলস, এটা হচ্ছে আপনার বইয়ের পেজ নম্বর 104। এটা কত নম্বর পেজ আপনার বইয়ের? পেজ নম্বর 104। এখানে গেলে আমরা হচ্ছে লেটার্স এবং ইমেইলস নামে একটা পেজ পাবো, যেখানে ফর্মাল এবং ইনফর্মাল দেওয়া আছে। এখন দেখেন আমাদের বলেছে রিড দ্য লাস্ট 1 to ম্যাম 10 এটা from পেজ some- নাম্বার, ম্যাম মাত্র এসেছি তো, এটা পেজ নাম্বারটা কত যদি একটু বলতেন। আচ্ছা ঠিক আছে আফসানা, আমি খুব খুশি হব যদি এরকম কোনো কোয়ারিজ থাকে শেষে জিজ্ঞেস করবেন। হ্যাঁ, এটা এটা হচ্ছে এটিকেট। পেজ নম্বর 104, পেজ নম্বর 104, এটা আপনার বইয়ের 104 নম্বর পৃষ্ঠা। সো আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে বলেছে রিড দ্য লাস্ট 1 to 10 from some letters and emails which are formal, which are informal, which are beginnings, which are endings. সো এরকম 1 থেকে 10 পর্যন্ত লাইনগুলো যদি আমরা পড়ি, তাহলে আমরা জেনে যাব যে বিগিনিং এ কোন লাইনটা লেখা উচিত, এন্ডিং এ কোন লাইনটা লেখা উচিত। ঠিক আছে, এখন আমরা ইমেলটা শুরু করার আগে কয়েকটা কথা বলে নেই, তারপরে এই অংশটা আমি আপনাদেরকে পড়াবো, সেকেন্ড অংশটা। আপনি যখন ইমেল লিখবেন দেখবেন আপনার ওখানে অ্যাড্রেস থাকে, এই যে দেখেন ইমেল অ্যাড্রেস এরকম থাকে। আমি আপনাকে পরীক্ষার খাতাতে প্রশ্নের মধ্যে একটা অ্যাড্রেস দিয়ে দিব, যেমন আপনারা সবাই যেমন আমাকে অ্যাসাইনমেন্ট পাঠিয়েছেন এবং আগে চিঠিটা পাঠিয়েছিলেন আমার ইমেইলে, তখন আপনাকে অবশ্যই একটা ইমেল অ্যাড্রেস টাইপ করতে হয়েছে। অবশ্যই মাথায় রাখতে হবে যে ওখানে ফ্রম এবং টু এই শব্দটা মেনশন করতে হবে। ফ্রম যে পাঠাচ্ছে আর টু হচ্ছে যার কাছে পাঠাচ্ছেন। এরপরে আপনি ইমেলটা টাইপ করতে গেলে উপরে দেখবেন একটা সাবজেক্ট চায়, আপনিও একটা সাবজেক্ট লিখবেন। তবে একটা বেসিক পার্থক্য হচ্ছে ফর্মাল লেটার এবং ইমেইলের মধ্যে। আমরা ফর্মাল লেটারে শিখাই যে আপনার সাবজেক্টটা হবে একটা সেন্টেন্স, আর ইমেইলে বলি যে না, আপনার সাবজেক্ট হবে 3 to 6 ওয়ার্ডস। আপনার পুরো সেন্টেন্স লেখার দরকার নাই, আপনি একটা ক্লজ লিখতে পারেন। আপনি মনে করেন আমি আপনাকে বলেছি যে আপনি আপনার বিয়েতে আমাদেরকে দাওয়াত দেন, আপনি ইমেল লিখলেন, সাবজেক্ট কি দিলেন? সাবজেক্ট দিলেন অ্যান ইনভাইটেশন। ঠিক আছে, আমি বলেছি ইমেইলে আপনাকে আমার কাছে একটা অ্যাপ্লিকেশন লিখতে, যে আপনি মিডটার্ম দিচ্ছেন না, আপনি সাবজেক্ট দিলেন অ্যান অ্যাপ্লিকেশন ফর সাপ্লিমেন্টারি মিডটার্ম, অ্যান অ্যাপ্লিকেশন ফর সাপ্লিমেন্টারি মিডটার্ম। ঠিক আছে, সো আপনাকে চেষ্টা করতে হবে আপনার সাবজেক্টটাকে খুব প্রিসাইজ করে নিয়ে আসার। সেন্টেন্স লেখার দরকার নাই আপনার। আপনি কি করবেন? আপনি ওই শব্দগুলো ব্যবহার করবেন যেটা কি হতে পারে আপনার ইমেইলের সাবজেক্টটাকে আমাদের কাছে তুলে ধরতে পারে। এরপরে আসেন, আপনি তো ইমেল লেখা শুরু করলেন, যাকে লিখছেন তাকে ডিয়ার দিয়ে লিখলেন, ডিয়ার স্যার অথবা ডিয়ার ম্যাডাম অথবা ডিয়ার বাঁধন অথবা ডিয়ার সুমাইয়া, যার নাম আমি দিয়েছি। আপনাকে চেষ্টা করতে হবে আপনার ইমেলটাকে 3টা পার্টে সাজানো। আই রিপিট, আপনাকে চেষ্টা করতে হবে আপনার ইমেলটাকে 3টা পার্টে সাজানো। প্রথম যে অংশটা, যেটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি পার্ট, এই ইন্ট্রোডাক্টরি পার্টে আপনি কয়েকটা সাধারণ কথা লিখবেন। আই হোপ দ্যাট ইউ আর ডুইং ফাইন। আমি আপনাদের একটা ইমেলে রিপ্লাই দিয়েছিলাম, যদি মনে থাকে দেখবেন ওখানে প্রত্যেকটা ইমেইলের শুরুতে এই জাতীয় একটা কথা লেখা ছিল, আই হোপ দ্যাট ইউ আর ওয়েল, আই হোপ দ্যাট অথবা দিস ইমেল ফাইন্ডস ইউ ওয়েল। এরকম যে কোনো একটা সেন্টেন্স দিয়ে আপনি শুরু করবেন। আপনার যে মেইন কথাটা, এই কথাটাকে আপনি কি করবেন? মাঝের প্যারাগ্রাফে গিয়ে লিখবেন। আপনার যে মূলত কথাটা, আপনি যদি ইনভাইটেশন দিতে চান তাহলে আপনি কি বলবেন? আপনি তাকে জানানোর চেষ্টা করবেন দ্যাট ইটস মাই গ্রেট প্লেজার। আমাকে শোনা যাচ্ছে? ইয়েস ম্যাম। আচ্ছা ফাইন। না আমার এখানে কারেন্ট চলে গিয়েছে তো। সো আপনি তখন অবশ্যই কি লিখবেন? ইটস মাই গ্রেট প্লেজার টু লেট ইউ নো দ্যাট মাই ম্যারেজ সেরিমনি ইজ কামিং সুন, and for that purpose we have selected October 15.
অ্যান্ড আপনি তাকে ইনভাইট করতে চাচ্ছেন। I just কি বলে I'm highly expecting your presence to make the ceremony as graceful as it can be. সো আপনাকে যাই লিখতে চান আপনি সংক্ষিপ্ত করে লিখবেন, অনেক কথা লেখার দরকার নাই, এবং সেটাকে আপনি মিডল পার্টের মধ্যে লেখার চেষ্টা করবেন। তারপরে আপনি একটা কনক্লুডিং পার্টে চলে আসবেন, যে কনক্লুডিং পার্টের ভিতরে আপনি তাকে কি করবেন, তাকে ধন্যবাদ জানাবেন অথবা তাকে রিকোয়েস্ট করবেন। ঠিক আছে, খুব সহজ কথা যেটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি সেটা কি, আই এম লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ সুন, অথবা আই এম লুকিং ফরওয়ার্ড টু লিসনিং ইউ সুন। এই জাতীয় যে কথাগুলো আছে এগুলো লিখে আপনি আপনার ইমেলকে শেষ করে দিবেন। অবশ্যই শেষ করার পরে আপনাকে সুন্দরভাবে শেষ করতে হবে। রিগার্ডস অথবা থ্যাঙ্কিং ইউ অথবা কাইন্ড রিগার্ডস বা বেস্ট রিগার্ডস, এইরকম ভাবে একটা শব্দ আপনি ব্যবহার করবেন। তার নিচে আপনি আপনার নামটা লিখবেন। ঠিক আছে, অস্থির হওয়ার কিছু নেই, আমি আপনাদেরকে সুন্দর করে দেখাবো। আহ আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? না ম্যাম, জি না স্ক্রিন তো দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে, ওকে ফাইন। ওই যে বললাম আমার কারেন্ট চলে গিয়েছে, এর মানে হচ্ছে যে আমার ল্যাপটপের সংযোগ চলে গিয়েছে। I need some time. ওকে, আমরা যদি একটু ভালো মতো দেখি যে আমরা বিগিনিং এ কোন ধরনের লাইনগুলো লিখতে পারি। যেমন এখানে আমাদেরকে বলেছে প্রথমটা, ডিয়ার জেন, থ্যাঙ্কস ফর ইউর ইমেল, ইটস গ্রেট টু হিয়ার ফ্রম ইউ আফটার সো লং। অবশ্যই আপনি তাকে ধন্যবাদ জানাবেন, সে আপনাকে মেল পাঠাক অথবা না পাঠাক। আর যদি আপনাকে মেল পাঠায় আপনি অবশ্যই তাকে ধন্যবাদ জানাবেন। ঠিক আছে, আরেকটা স্টার্টিং দেখেন, ডিয়ার মিস্টার স্মিথ, we have received your order and payment for the children encyclopedia CD-ROM. So আপনি প্রথমে এটা তো তাকে ম্যাম সুন্দর করে, অফিসিয়াল মেল না এগুলো, না 2 এটা নম্বর ফর্মাল, যেটা। এটা আচ্ছা ফর্মাল, হ্যাঁ, ফর্মাল ফর্মাল, হ্যাঁ। এটা পুরোটাই ফর্মাল। হ্যাঁ, হাই পিট, হাই আপনাকে বলে দিচ্ছে যে সে কিন্তু ফর্মাল না। হাই পিট, এনি চান্স ইউ আর ফ্রি নেক্সট স্যাটারডে ইভিনিং? কোনো সম্ভাবনা কি আছে? তারপরে দেখেন, ডিয়ার জন অ্যান্ড লিজ, এরাই হচ্ছে আমাদের এই বইয়ের রাইটার। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফর আ গ্রেট ইভিনিং অ্যান্ড মিল। সো আপনি এরকম ভাবে শুরু করবেন। আপনি যদি আর কোনো শব্দ খুঁজে না পান তাহলে আপনি লিখতে পারেন, আই হোপ দ্যাট ইউ আর ফাইন, I hope that অথবা expect that you are doing fine. নেক্সট লাইনটা দেখেন, নেক্সট লাইন কি বলছে, we had no idea John was such a good cook. Okay, fine. It's good to catch up on all your news and I have been pretty busy lately too. I have just started a new job. So আপনি খুব সহজে এটার সাথে আপনি এই ওয়ান এর সাথে বি কে মিলাতে পারেন, তাহলে হয়তো দেখবেন যে কথাগুলো মিলে যাবে। সো কি বলছে, ইটস গুড টু ক্যাচ আপ। আচ্ছা আমি আপনাদের একটু সময় দিচ্ছি, এই তিনটা মিলান, বিগিনিং কোন লাইনটা হবে, এটার সাথে নেক্সট লাইন কোনটা হবে, এটার সাথে এন্ডিং কোনটা হবে, মিলান, তাহলে একটা ইমেল দাঁড়িয়ে যাবে। সবাই একটু চেষ্টা করেন মিলিয়ে একটা মেল তৈরি করে ফেলতে।
করেছেন। করেছেন? ফাইন। তাহলে এবার চলেন আমরা একটা একটা করে মিলাই, আমার মনে হয় সেটা আমাদের জন্য ভালো হবে। ওয়ান কি বলেছিল? ডিয়ার জেন, থ্যাঙ্কস ফর ইউর ইমেল, ইটস গ্রেট টু হিয়ার ফ্রম ইউ আফটার সো লং। এটার সাথে কি বসবে? It's good ম্যাম to এ catch সেটা বি up বুঝতে সি পারি with না। ডি, you, ma'am. এখান থেকে কোন অপশনটা যাবে? B, বি ma'am. নাম্বার। বি নাম্বার অপশনটা যাবে। গুড। এটার সাথে কি বসবে? বি নাম্বারটা, ইটস গুড টু ক্যাচ আপ অন অল ইউর নিউজ, আই হ্যাভ বিন প্রিটি বিজি লেটলি টু, আই হ্যাভ জাস্ট স্টার্টেড আ নিউ জব। সে বলছে যে আমি অনেকদিন পরে তোমার চিঠি পেয়েছি, কিন্তু তোমার সমস্ত খবর কিন্তু আমি মোটামুটি রেখেছি। আমি নিজেও ব্যস্ত ছিলাম কারণ আমি নতুন একটা চাকরিতে জয়েন করেছি। তাহলে এটা শেষের অংশটা কি হতে পারে? Thanks again. We hope to see you both soon. Love, Vicky and Jane. ই নাম্বার হচ্ছে না, এফ নাম্বারও হচ্ছে না, বাকি থাকতেছে জি এবং এইচ। ঠিক আছে, তো আপনারা দেখেন এইটার সাথে জি মিলে না এইচ মিলে, এই দুইটার যে কোনো একটা আপনার আনসার হবে। দুইটাই ম্যাম তো একই রকম মানে মিনিং বোঝাচ্ছে। আনসারটা হবে জি। লেটস মিট সুন, গিভ মাই লাভ টু অ্যালান অ্যান্ড দ্য বয়েজ, ইউরস জুলি। ঠিক আছে, জেন জুনির কাছে এই চিঠি লিখেছিল। সো আমরা কি দেখতে পাচ্ছি? তিনটা অংশ মিলানোর কারণে আমাদের একটা সুন্দর ইমেল দাঁড়িয়ে গেল। বি নাম্বারটা যদি দেখেন, 2 নাম্বারটা যদি দেখেন, ডিয়ার মিস্টার স্মিথ, উই হ্যাভ রিসিভড ইউর অর্ডার অ্যান্ড পেমেন্ট ফর দ্য চিলড্রেন এনসাইক্লোপিডিয়া সিডি রোম। এইটার সাথে গিয়ে মিলবে হচ্ছে সি নাম্বারটা। Unfortunately, your check for 90 pound did not include postage of 7.5 pounds. চেক তো পাঠাইছো ভালো কথা, কিন্তু পোস্টের খরচ তো পাঠাও নাই। তাহলে এটার সাথে কোনটা মিলবে? We apologize for the অবশ্যই এফ inconvenience. নাম্বারটা। হ্যাঁ, We your order apologize for will be the processed as inconvenience. Your soon as order we will be receive. processed as soon as we receive the additional amount. যে আমরা দুঃখিত, তখনই আমরা আপনার অর্ডারটা দিব যখন আপনি বাকি টাকাটা পাঠিয়ে দিবেন। তো আমরা দেখে গেলাম কি সুন্দরভাবে একটা অর্ডারের ইমেল করতে হয়। আমি কিন্তু আপনাদের একটা অর্ডারের ইমেল দিতে পারি। 3 নাম্বারটা দেখেন, আপনি জানতে চাচ্ছেন আপনার বন্ধু ফ্রি আছে কিনা। সো কি বলছে? হাই পিচ, এনি চান্স ইউ আর ফ্রি নেক্সট স্যাটারডে ইভিনিং? এটার সাথে গিয়ে মিলবে হচ্ছে ডি। তাহলে কি হবে? Chris and Nick are coming over and we wondered if you would like to join us. আরো দুইটা বন্ধুর নাম দিয়েছে যারা আসতেছে আমাদের সাথে দেখা করতে, এবং আমি ভাবছিলাম যে তুমি ফ্রি আছো কিনা। তাহলে পরের অংশ কি হতে পারে? Let me know as soon as possible. As soon as possible কি ছোট করে লেখা হয় ASAP. ASAP, All হ্যাঁ। the best, Denny. Done. সেটা এমন একটা মেল যেখানে 2 লাইনের বেশি লেখার কোনো দরকার নাই। Number 4, পরের সাথে মিলবে A. Thank you so much for a great evening and meal. We had no idea John was such a good cook. জন যে আসলে এত ভালো রান্না করে আমাদের কোনো ধারণাই ছিল না। Thanks again. আবার ধন্যবাদ জানাচ্ছেন। We hope to see you both, Vicky and Jimmy. So আমরা 4 ধরনের ইমেল এখানে পড়েছি। একটা হচ্ছে অর্ডারের জন্য, একটা হয়েছে আপনার বন্ধু সময় আছে কিনা সেটার জন্য, একটা হচ্ছে ধন্যবাদ জ্ঞাপন করে, আরেকটা হচ্ছে ইনকোয়ারি, আপনি কেমন আছেন এত বছর পরে, এরকম একটা ইনকোয়ারি। এই 4টা টপিক থেকে যে কোনো একটা ইমেল আপনার পরীক্ষাতে আসবে। এই 4টা টপিক থেকে এখানে যে 4 ধরনের ইমেল আপনি পড়েছেন, এই 4টা ইমেইলের ধরন থেকে যে কোনো এক ধরনের একটা ইমেল আপনার পরীক্ষাতে আসবে। আপনি কি বুঝতে পেরেছেন? ইয়েস জি ম্যাম। ম্যাম। আচ্ছা, যদি fine. আরেকবার বলতেন, প্রথমে ফ্রম টু, তারপরে মানে এই তিনটা স্টেপ লেখার পরে আরেকটা যদি প্রসেসটা বলতেন। সবাই আবার আমার দিকে মনোযোগ দেন। আমি জানি অনেক সময় নিয়ে নিয়েছি, অনেক বিরক্ত হয়ে গিয়েছেন।
তারপর আরেকবার একটু আমার দিকে মনোযোগ দেন। আপনার পরীক্ষা হবে 2 তারিখে, পরীক্ষায় থাকবে 45 নম্বর। এই 45-এর প্রথম 15 নাম্বার আমি আপনাকে একটা রিডিং কম্প্রিহেনশন দিব। সেই কম্প্রিহেনশন থেকে আপনার কোশ্চেন এবং এমসিকিউ অথবা ট্রু ফলস অথবা ফিল ইন দ্য গ্যাপস কিছু একটা থাকবে, আই ডোন্ট নো। এরপরে পার্ট বি তে আপনি পাবেন হচ্ছে রাইটিং পোর্শন। রাইটিং পোর্শনের মধ্যে একটা ইনফর্মাল লেটার থাকবে, একটা ফর্মাল লেটার থাকবে। ইনফর্মাল লেটার আমি অলরেডি আপনাদের পড়িয়েছি, আপনারা সবাই আমাকে চিঠি লিখে জমা দিয়েছেন। আর ফর্মাল লেটারটা আজকে মাত্র পড়ালাম 104 নম্বর পৃষ্ঠাতে। 4 ধরনের ইমেল আপনারা এখন মাত্র পড়েছেন। এই 4 ধরনের যে কোনো এক ধরনের ইমেল আপনার পরীক্ষাতে আসবে। এখন আপনি যখন ইমেল লিখবেন তখন আপনাকে কিছু কথা মাথায় রাখতে হবে। প্রথমত আপনাকে একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে। আপনি যদি ইমেল অ্যাড্রেসটা না দেন আপনার নাম্বার কাটা যেতে পারে। নাম্বার 2, আমি যেটা বলেছি যে ইমেইলের সাবজেক্ট সবসময় ছোট হয়, মানে ফুল সেন্টেন্স না, আপনি চেষ্টা করবেন 3-4টা শব্দের মধ্যে সাবজেক্টটাকে ছোট করে আনতে। এরপরে আপনি যে ইমেলটা লিখবেন অবশ্যই চেষ্টা করবেন সেটা যেন 3টা পার্টের মধ্যে হয়। আই রিপিট, অবশ্যই চেষ্টা করবেন সেটা যেন 3টা পার্টের মধ্যে হয়। প্রথম অংশটা ইন্ট্রোডাক্টরি পার্ট, তারপরে মিডল পার্ট, তারপরে হচ্ছে কনক্লুডিং পার্ট। লেখা শেষ, এখন কি করবেন? এখন ওখানে আপনাকে লিখতে হবে রিগার্ডস অথবা বেস্ট রিগার্ডস, থ্যাঙ্কিং ইউ, এই জাতীয় কোনো না কোনো একটা শব্দ আপনাকে কিন্তু আসলে ওখানে লিখতে হবে। এরপরে মনে করেন আপনার ইমেল লেখা শেষ হয়ে গেল, আপনি পাবেন গ্রামার পার্ট। গ্রামার আমি আজকে গত ক্লাসে আপনাদেরকে করিয়েছি, আজকে আপনাদের কিছু গ্রামার করিয়েছি এবং কিছু পেজ বলে দিয়েছি। এগুলো যদি ভালো মতো করেন আশা করি কিছুটা কমন পড়বে। ঠিক আছে? পরীক্ষা তো যেখানে আমার কিছু কমন থাকবে কিছু কমন থাকবে না, সেটা হবে পরীক্ষার বিষয়। ঠিক আছে? আর কারো কোনো কোয়ারিজ আছে? ম্যাম আমাদের 1.5 ঘন্টা তো আমরা লিখবো, তারপরে সাবমিশনের জন্য কি 1.5 ঘন্টা পরে টাইম দিবেন? দিলে ভালো হতো, অনেক নেট কানেকশন অনেক প্রবলেম থাকে, মানে অনেক সময় দেরি হয়। কোনো ব্যাপার না। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ পরীক্ষার দিন। এই পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।